আমাকে একটু আগে একটা লোক কল করেছিল আর বলেছে তুমি নাকি ওদের কবজায় আছো। সাথে এটাও বলেছে আমি যদি 5 মিনিটের মধ্যে ওদেরকে 5 লাখ টাকা না পাঠাই তাহলে তোমাকে ওরা জীবিত রাখবে না। আমি এটা শুনে অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম। এমনকি টাকার জন্য ম্যানেজারকেও কল দিয়েছিলাম, কিন্তু এত রাতে নাকি ব্যাংক থেকে কোনো রকম টাকা লেনদেন করা হয় না। তাই টেনশনে কি করব বুঝতে না পেরে তোমার রুমে পায়চারি করছিলাম, আর তখনই তুমি রুমে আসো। প্লিজ আমাকে টাকাগুলো দাও, আমি ওই কিডন্যাপারের কাছে পাঠিয়ে দিই, নয়তো ওরা তোমার যে কোনো কিছু করে দিতে পারে। কিডন্যাপারদের কোনো বিশ্বাস নেই, ওরা টাকার জন্য সব কিছু করতে পারে। ঈশার কথা শুনে আয়াস এবার জোরে হেসে উঠল। এমন একটা সিচুয়েশনে আয়াসকে এভাবে হাসতে দেখে ঈশা অবাক কণ্ঠে বলল, তুমি এমন একটা সিচুয়েশনে হাসছো? হাসবো না তো কি করব? তুই কি পাগল? মানে? মানে হলো কেউ আমাকে কিডন্যাপ করে 5 লাখ টাকা মুক্তিপণ চাইবে আর তুই সেটা ভাবলি কি করে? তাহলে কত টাকা চাইবে? কমপক্ষে 50 লাখ তো চাইবে। তবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমাকে কিডন্যাপ করে কেউ 50 লাখ টাকার নিচে চাইবে না। ইনফ্যাক্ট 1 কোটিও চাইতে পারে, কিন্তু সেখানে 5 লাখ টাকা? তুই বল, ব্যাপারটা হাস্যকর না? ঠিক তো, আমার তো সেটা মাথাতেই আসেনি। তোর মতো মাথা মোটাদের মাথায় এটা আসারও কথা না। তোকে এত রাতে কেউ বোকা বানালো আর তুইও বোকা বনে গেলি। ফাউল কোথাকার। প্রয়োজনে বিষয়টা বাবা মা, চাচ্চু, ছোট মা ওদেরকে জানাতি। তোকে এত টেনশন করতে কে বলেছে? এ, এখন বড় বড় কথা বলছো। আমার জায়গায় তুমি থাকলে তুমিও ঠিক তাই করতে। এমন একটা সিচুয়েশনে মাথা ঠিক থাকে নাকি? কয়েক মুহূর্তের জন্য বাড়িতে যে আরো সদস্য আছে আমি সেটা পর্যন্ত ভুলেই গিয়েছিলাম। শুধু মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, যেভাবেই হোক কিডন্যাপারের নাম্বারে 5 লাখ টাকা পাঠাতে হবে, যাতে ওরা তোমার কোনো ক্ষতি না করে। আমার কোনো ক্ষতি করলে তোর কি আসে যায়? আর আমার জন্য এতগুলো টাকাই বা কেন দিতে চাইছিস? আমাকে কিডন্যাপাররা বড় জোর মেরে দিত। আমার জন্য এত চিন্তা করার কি আছে? আর তোর ব্যাংক থেকেই বা এতগুলো টাকা ট্রান্সফার করতে চাইছিস কেন? লোক বোকার মতো কথা বলো না। কেন জানো না? কারণ আমি তোমাকে। কারণ তুই আমাকে কি বল? কিছু না। তুমি এসব জেনে কি করবে? আমি শুধু আম্মুর বকা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য টাকাগুলো দিতে চেয়েছিলাম। আম্মু যদি সকালে উঠে জানতে পারতো যে তুমি বাসায় নেই আর আমাকে কেউ কল করে তোমার মুক্তিপণ হিসেবে 5 লক্ষ টাকা চেয়েছে, কিন্তু আমি দিইনি, তখন তো আমাকেই বকা শুনতে হতো, তাই না? সেটা না হয় বুঝলাম, বাট আমার জন্য এত টেনশন, এত কান্না, এত কাঁপাকাঁপি এসব কেন? এসবের জন্য তো কেউ বকবে না। আই মিন, তুই টেনশন না করলে, তুই কান্না না করলে, তুই ভয়ে না কাঁপলে এসবের জন্য তো কেউ বকবে না। তাহলে এসব কেন? আমি তোমার এত কেনর উত্তর দিতে পারবো না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বলে ঈশা হাই তুলতে তুলতে আয়েশের বিছানায় শুয়ে পড়ল। আয়েশ মনে মনে হাসলেও মুখে সেটা প্রকাশ করলো না। মুখটা স্বাভাবিক রেখেই বলল, সে কি, তুই ঘুমাবি ভালো কথা, কিন্তু আমার বিছানায় কেন? কারণ আমি আজ এখানেই ঘুমাবো তোমার সাথে। হোয়াট? তুই আমার সাথে থাকবি মানে? তুই আমার বিছানায় থাকবি কেন? যা তোর রুমে যা। মোটেও না, আমি আজ তোমার সাথেই ঘুমাবো। তুমি না চাইলেও ঘুমাবো। ওই লোকটার বাবা বিশ্বাস নেই। যদি আবার আমাকে ফোন দিয়ে বলে যে তুমি ওদের কবজায় আছো, আমি তো তখনই হার্ট অ্যাটাক করব। একবার কোনো রকম সহ্য করতে পেরেছি, দ্বিতীয়বার বাবা আর পারবো না। তাই আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। তোমার তো কিছু হবে না, উল্টো কিছু সময় পর এসে বলবে, ঈশা তোর কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? তোমার কিছু হবে না ঠিকই, কিন্তু তোমার জন্য টেনশন করতে করতে আমার অনেক কিছু হয়ে যাবে। ভাবলাম তোমার জন্য আমি শুধু কেন মরবো, তাই তোমার সাথে থাকবো। তোমার সাথে থাকলে কিডন্যাপার কল দিলেও আর ভয় পেতে হবে না। এরপর মনে মনে বলল, তোকে কি করে বলি ভাইয়া, আমি আমার রুমে গিয়ে কিছুতেই ঘুমোতে পারবো না। শুধু বারবার মনে হবে তুই ঠিক আছিস তো? তোকে কিডন্যাপাররা আবার কিছু করছে না তো? ওরা টাকা পায়নি বলে তোর কোনো ক্ষতি করছে না তো? তুই যতই আমাকে বুঝ দিস যে কেউ আমাকে বোকা বানিয়েছে, কিন্তু আমি জানি আমাকে কেউ বোকা বানায়নি। হয়তো আমি টেনশন করব বলে তুই আমাকে বলছিস না, তাই আমি তোকে একা ফেলে কিছুতেই ঘুমোতে পারবো না। আমাকে ভালোবাসবে কিন্তু মুখে স্বীকার করবে না। এখনো দেখো, আমার যাতে কোনো রকম ক্ষতি না হয় তার জন্য আমার সাথেই থাকছে, কিন্তু মুখে বলছে অন্যটা। কথাগুলো নিজে মনে ভেবে আয়েশ উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে অয়নকে কল দিল। অয়ন ওর কলের অপেক্ষাতেই ছিল, তাই সাথে সাথে কলটা রিসিভ করে বলল, কিরে, ওইদিকের কি অবস্থা? আর বলিস না ভাই, কেঁদে কেটে একাকার করে ফেলেছে।
ভাগ্যিস ঠিক টাইমে এসে গিয়েছি, নয়তো কি যে হতো আল্লাহই জানে। এখন কি করছে জানিস? কি করেছে? আমার রুমেই শুয়ে পড়েছে, বলছে আজ নাকি আমার সাথেই থাকবে। তার মানে অনেক ভয় পেয়েছে, তাই না? সে আর বলতে, আমি যখন এসেছি তখন তো কাঁপির জন্য দাঁড়াতেই পারছে না। আমাদের এতটা করা উচিত হয়নি। আমি আগেই জানতাম ও ভয় পাবে, তারপরও তোর জন্য রাজি হয়েছিলাম। এখন নিজেরই খারাপ লাগছে। তুই যদি ওকে ভয় পাওয়া অবস্থায় দেখতিস তোরও খারাপ লাগতো। এখন তোর বিশ্বাস হয়েছে ঈশা আমাকে কতটা ভালোবাসে, নাকি আরও পরীক্ষা করা বাকি আছে? না রে ভাই, আমার পরীক্ষা নেওয়ার স্বাদ মিটে গেছে। আর বোঝাও হয়ে গেছে যে ও তোকে কতটা ভালোবাসে। কি আর করা, ভেবেছি পরীক্ষা করে একটু লাইন ক্লিয়ার করে নিব। এখন সেটা তো আর হলো না। ওর মনে দেখছি অলরেডি সিট বুকিং হয়ে আছে। শালা, তলে তলে টেম্পু চালাস আর আমি করলেই হরতাল। আমার বুকে আমার কাছ থেকে কেড়ে নেয়া এত সহজ? ভাইয়া ভাইয়া, কি রে তোর কতক্ষণ লাগে? প্লিজ তাড়াতাড়ি বের হ। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে ডাকছিল ঈশা। ঈশার ডাক শুনতে পেয়ে সাথে সাথে আয়াস সাড়া দিল। নয়তো ঈশা যে ভয় পাবে সেটা আয়াস ভালো করেই জানে। কেন, কি হয়েছে? কিছু হয়নি, তোকে তাড়াতাড়ি বের হতে বলছি, বের হ। ঈশার তুই বলা আর ভাইয়া ডাকা শুনে আয়াস বেশ বুঝতে পারছে ঈশা ভয় পাচ্ছে। হয়তো ও ওয়াশরুমে দেরি করছে বলে আয়াসের মনে ভয় কাজ করছে। অয়ন, ঈশা ভয় পাচ্ছে, তোর সাথে পরে কথা বলবো, এখন রাখছি। বলে আয়াস কল কেটে মোবাইলটা দ্রুত পকেটে ঢুকিয়ে নিয়ে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো। আয়াসকে দেখে ঈশা আবার ওকে শক্ত করে জড়িয়ে ধরেছে। ঈশা, কি হয়েছে? ওই লোকটাকে আবারও কল দিয়েছে? ঈশা ওকে জড়িয়ে ধরে রেখেই কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না, কল দেয়নি। তাহলে তুই এভাবে ভয় পেয়ে আছিস কেন? তুমি ওয়াশরুমে এতক্ষণ কি করছিলে? ওয়াশরুমে গেলে কারো এত সময় লাগে? আমার ভয় করে না? আরে বাবা, এত ভয় পাওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন এসে গেছি না, এখন ভয় পেতে হবে না। আয় চল ঘুমাবি। না, আমি যাব না। তাহলে আজ সারা রাত কি এখানে দাঁড়িয়ে থাকবি? তুমি সহ আমার সাথে শুয়ে পড়লে তারপর আমি শুবো। বাচ্চাদের মতো করে কথাটা বলল ঈশা। আয়াস বেশ বুঝতে পারছে ঈশা এই মুহূর্তে প্রচুর ভয় পেয়ে আছে, তাই ঈশার সাথে এখন সফটলি কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সহ শুয়ে পড়বো, চল ঘুমাবি। এটা বলে আয়াস ঈশাকে এক হাতে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিল। তারপর নিজেও ঈশার পাশে শুয়ে পড়ল। তারপর লাইটটা অফ করে দিয়ে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল। কি হলো, এখনো চোখ খোলা রেখেছিস কেন? ঘুমা। তোমার বুকের ওপর মাথা রাখি একটু। আয়াস কিছুটা অবাক হলো ঈশার কথায়, কারণ ঈশা যতবারই ওর বুকে মাথা রেখেছে ততবারই ঈশা ঘুমের মাঝেই রেখেছে, কিন্তু আজ জেগে থাকা অবস্থাতেই বলছে। তাই আয়াসের অবাক হওয়াটাও স্বাভাবিক, কিন্তু একটু আগের ঘটনাটা মনে পড়তেই আয়াসের অবাক ভাবটা চলে গেল। কারণও বুঝতে পারছে ঈশা ভয় থেকে এমনটা বলছে। তাই আয়াস ঈশার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, রাখ, এখানে অনুমতি নেওয়ার কি আছে? আয়েশের বলতে দেরি হয়েছে, কিন্তু ঈশার আয়েশের বুকে মাথা রাখতে দেরি হয়নি। আয়েশের বলার সাথে সাথে ঈশা আয়েশের বুকে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। এতটাই শক্ত করে ধরেছে যে মনে হচ্ছে ঈশা পারলে এখনই হয়তো আয়েশের বুকে ঢুকে যেত। আয়েশ এটা দেখে মুচকি হাসলো। তারপর সেও ঈশাকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাত ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে গলায় বলল, ঈশা, এখনো ভয় পাচ্ছিস? ঈশা আয়েশের বুকে মাথা রেখেই বলল, না। তাহলে এমন নার্ভাস হয়ে আছিস কেন? কই, তোমার এমনিই মনে হচ্ছে। আমাকে মিথ্যা বলছিস? আমি বেশ বুঝতে পারছি তুই ভয় পেয়ে আছিস। আচ্ছা, এখানে এত ভয় পাওয়ার কি আছে? আমি তো বললামই তোকে কেউ বোকা বানিয়েছে। আরে কারো সাহস আছে নাকি আরিয়ান মাহমুদ আয়াসকে কিডন্যাপ করবে? তুই শুধু শুধু টেনশন করছিস। কথাগুলো বলতে বলতে আয়াস অয়নকে কিছু একটা লিখে মেসেজ করলো ঈশার অগোচরে। তার একটু পরে ঈশার মোবাইলে একটা মেসেজ আসলো। ঈশা, তোর মোবাইলে মেসেজ এসেছে, কে করেছে দেখ। আমি দেখবো না, তুমিই দেখো। আমার ভয় করছে যদি ওই লোকটার মেসেজ হয়। আরে তোর মোবাইলে কার না কার মেসেজ এসেছে, আমি কেন দেখব? তুই দেখ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি না সাথে। দেখ কে মেসেজ দিয়েছে। মোবাইলটা দাও, আমার উঠতে ইচ্ছে করছে না। ঈশার কথা মতো আয়াস হাত টেনে সেন্টার টেবিলের উপর থেকে ঈশার মোবাইলটা নিয়ে ঈশাকে দিল। ঈশা কোনো রকম উঠল না। আয়াসের বুকে মাথা রেখেই মোবাইলটা নিয়ে ইনবক্সে ঢুকলো। একটু আগে সেই আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে দেখে ঈশা আবারও কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া, আবার ওই লোকটার মেসেজ। প্লিজ তুমি দেখো কি লিখেছে। আমি দেখতে পারবো না, আমার ওই নাম্বারটা দেখলেই কেমন যেন ভয় লাগে।
বলেই ঈশা মোবাইলটা আয়েশকে দিতে চাইলে আয়েশ নিল না, উল্টো ঈশাকেই দেখতে পড়ল। ঈশা আর কোনো উপায় না পেয়ে শেষমেশ আয়েশের কথায় মেসেজটা পড়ল। তবে আশ্চর্য হলেও সত্যি যে মেসেজটা পড়ার আগে ঈশার মুখটা ভীতু হয়ে থাকলো, মেসেজটা পড়ার পর ঈশার মুখে হাসি ফুটে উঠেছে। ঈশা খুশি হয়ে আয়েশের বুক থেকে মুখ তুলে উৎফুল্ল কণ্ঠে বলল, ভাইয়া দেখো ওই লোকটা কি বলেছে। কি বলেছে? তুমি নিজেই পড়ে দেখো না। বলে ঈশা মোবাইলটা আয়েশের দিকে এগিয়ে দিলে আয়েশ মেসেজ পড়ার বদলে মোবাইলটা আবারও সেন্টার টেবিলের উপর রেখে দিয়ে বলল, আমার দেখতে হবে না, তুই বল কি লিখেছে। লোকটা বলেছে লোকটা নাকি ভুলে আমার নাম্বারে কল দিয়ে ফেলেছে। ও নাকি আসলে অন্য কোনো ঈশাকে কল দিচ্ছিল, আর তোমাকে নয়। অন্য কোনো একটা আয়াসকে কিডন্যাপ করেছে। সামান্য একটা নাম্বার ভুল হওয়ার কারণে নাকি কলটা আমার কাছে চলে এসছে। আর ভাগ্যক্রমে আমাদের দুজনের সাথে ওদের নামগুলো অনেকটা মিলে গেছে, তাই লোকটা ভেবেছিল আমিই সেই মেয়ে যার কাজিনকে সে বেঁধে রেখেছে। যাক, ভালোই হয়েছে লোকটা আবার কল দিয়ে বলেছে, নয়তো আমি তো ভয়ে ঘুমোতেও পারতাম না। কি আজব না, আমাদের সাথে প্রায় মিলে গেছে ওদের নাম, আর নাম্বারও প্রায় সেম। নয়তো একটা নাম্বার ভুল হয়েছে বলে আমার কাছে কল চলে আসতো না, অন্য কারো কাছে চলে যেত। স্ট্রেঞ্জ না ব্যাপারটা? সেটাই তো দেখছি। আচ্ছা, এখন তো টেনশন একটু কমেছে নাকি? এবার তাহলে ঘুমা। সাথে সাথে ঈশা আয়েশের বুক থেকে উঠে যেতে চাইলে আয়েশ টেনে আবারও শুয়ে দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? আমার রুমে। এতক্ষণ তো তোমাকে নিয়ে ভয় পাচ্ছিলাম বলে তোমার সাথে থাকতে চেয়েছিলাম, এখন তো ভয় নেই আর, তাই রুমে যেতে চাইছি। আয়েশ বুঝতে পারলো নিজেও নিজের পায়ে কুড়াল মেরেছে। এখন যে করেই হোক পা থেকে কুড়ালটা সরিয়ে নিতে হবে। আয়েশ ঈশাকে আগের মতো বুকের সাথে জড়িয়ে ধরে রেখে ঈশার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, একটা মেসেজ পেয়ে খুশি হয়ে রুমে চলে যেতে চাইছিস? এতে বিপরীত তো হতে পারে। মানে? মানে হলো, এখন যেই মেসেজটা এসেছে সেটা তো কিডন্যাপারের প্ল্যান হতে পারে। কি বলো? একদম ঠিক বলছি। এমনও তো হতে পারে যে লোকটা তোকে মেসেজ দিয়ে মিথ্যা আশ্বস্ত করে তোকে রুমে পাঠিয়ে দিতে চাইছে। আর তুই রুমে চলে যাওয়ার পর আমি যখন একা হয়ে যাব তখন ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। এখন তুই ভেবে দেখ, আমার রুমে থাকবি নাকি তোর রুমে চলে যাবি? এমনকি তুই যদি তোর বালিশে থাকিস আর আমি যদি আমার বালিশে থাকি, সেখানেও রিস্ক আছে। কিভাবে? তোর ঘুম ধরলে আমি কোথাও চলে গেলে কিংবা আমাকে কেউ নিয়ে গেলে তুই জানতে পারবি? না, আমার ঘুম এসে গেলে আমি কি করে বলতে পারবো? এক্স্যাক্টলি, আমিও সেটাই বলছি। তোর ঘুম এসে গেলে আমার সাথে কি হচ্ছে না হচ্ছে বলতে পারবি না। আর তাই এখন যেভাবে আছিস তোকে ঠিক সেভাবেই থাকতে হবে। বোকা ঈশা আয়েশের মিথ্যাটা ধরতে না পেরে বাচ্চাদের মতো করে বলল। ঠিক তো, আমি তো সেটা ভেবে দেখিনি। ঈশার কথা শুনে আয়েশ বলল, এখন আর ভাবতে হবে না, এবার ঘুমা, রাত অনেক হয়েছে। ঈশাও আর কিছু না বলে আয়েশের বুকে মাথা রেখে আয়েশকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। আয়েশ ঈশার মাথায় হাত বোলাতে বোলাতে মুচকি হাসল। পাগলিটাকে বোকা বানানো একদম সহজ। আমি বলতে এতটাই পাগল যে আমি যেটা বলছি সেটাই সত্যি ধরে নিয়েছে। একবারের জন্য বুঝতেও পারলো না যে একটু আগে যা কিছু হয়েছে সব কিছুই মিথ্যে ছিল। আসলে ঈশাকে বেশি ভয় পেতে দেখে আয়েশ তখন ঈশাকে না দেখে মতো অয়নকে যে মেসেজটা পাঠিয়েছিল সেখানে বলেছিল অয়ন যেন এখন ঈশার মোবাইলে মেসেজ দিয়ে বলে যে মেসেজটা ভুলে চলে এসেছে। ব্যাস, অয়নও আয়েশের কথা মতো তখন সেই মেসেজটা পাঠিয়েছিল, যেটা পরে ঈশা খুশি হয়ে রুমে চলে যেতে চেয়েছিল। কিন্তু আয়েশ যে চাই ঈশা ওর সাথে থাকুক, তাই আবারও একটা মিথ্যা কথা বলল যে ঈশা ওকে ছেড়ে রুমে চলে না যায়। পরের দিন আজ আয়েশের কিছু বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, তাই সে দীর্ঘ 1 ঘন্টা মিটিং করে কনফারেন্স রুম থেকে বেরিয়ে সবেমাত্র নিজের কেবিনের দিকে হাঁটা ধরেছে। উফ, যে গরম পড়েছে! 1 ঘন্টায় মনে হচ্ছে আমি পুরো হাঁপিয়ে গিয়েছি। রুমে গিয়ে আগে এসিটা ফুল স্পিডে বাড়িয়ে দিয়ে কিছু সময় বিশ্রাম নিতে হবে, তারপর বাকি কাজগুলো করব। কথাগুলো নিজ মনে বলে আজ দরজা ঠেলে যেই না নিজের কেবিনে প্রবেশ করে সামনে তাকালো, অমনি নিজের চেয়ারে কাউকে উল্টো দিকে ঘুরে বসে থাকতে দেখে আয়েশ বেশ অবাক হলো। অবাক কণ্ঠে বলল, কে আপনি? আর আমার কেবিনে ঢুকে তাও আবার আমার চেয়ারে বসে থাকার সাহস কোথায় পেলেন? হাউ ডেয়ার ইউ! আপনি জানেন আমি আপনাকে কি করতে তখনই চেয়ারে বসে থাকা ব্যক্তিটি চেয়ারকে ঘুরিয়ে আয়েশের দিকে ফিরে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আমাকে আপনি কি করবেন মিস্টার আরিয়ান মাহমুদ আয়াশ? ঈশা, তুই তুই কখন আসলি? এক্সকিউজ মি মিস্টার আয়াশ, আমি ঈশা নই, আমি আপনার ম্যাম, তাই রেসপেক্ট দিয়ে কথা বলে বেশি ভালো হবে। উফ, সরি, দিস ইজ মাই ফল্ট।
তা ম্যাম, এই অথম কি একটু বসতে পারি? অফকোর্স, ওয়াই নট? আপনারা পরিশ্রম করছেন বলেই আপনাদের কোম্পানি আজ এত বড় ব্র্যান্ডে পরিণত হয়েছে। প্লিজ বসুন। আর সাথে সাথে ঈশার মুখোমুখি একটা চেয়ারে বসে পড়ল। তারপর টেবিলে থাকা পানির গ্লাসটা নিয়ে কিছুটা পানি খেয়ে আবারও গ্লাসটা আগের জায়গায় রেখে দিয়ে গলায় ঝুলানো টাইটা ঢিলে করতে করতে বলল, তা ম্যাম, আপনি আজ হঠাৎ এখানে কি মনে করে বলবেন প্লিজ? ঈশার সামনের কলমদানি থেকে আয়াসের একটা কলম নিয়ে সেটা হাতে ঘুরাতে ঘুরাতে বলল, তেমন কোনো রিজন নেই, ব্যাংকে এসেছিলাম, ভাবলাম অফিসটা একটু দেখে যাই, এই আর কি। হঠাৎ ব্যাংকে কেন? কাল রাতের কথা মনে নেই, তার জন্যই এসেছিলাম। হোয়াট? তুই কালকের সেই লোকটাকে টাকা পাঠানোর জন্য এসেছিস? তোকে না বলেছি কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না, তারপরও তুই টাকা পাঠানোর জন্য চলে আসলি? আচ্ছা, লোকটা কি আজ আর কল বা মেসেজ দিয়েছে? না, তা দেয়নি। তাহলে তোকে কে বলেছে ব্যাংকে আসতে? টাকা কি পাঠিয়ে দিয়েছিস? না, পাঠাতে পারিনি। আজ নাকি কোনো একটা কারণে ব্যাংক বন্ধ। যাক, শুনে খুশি হলাম। বেশ হয়েছে ব্যাংক বন্ধ। আসছে টাকা পাঠাতে, আমাদের 5 লাখ টাকা আয় করতে মাথার ঘাম পায়ে পড়ছে, আর উনি আসছে কাকে না কাকে 5 লাখ টাকা সেন্ড করতে। আরে তুমি বুঝতে পারছো না? আমার ভয় হচ্ছে যদি টাকা না পেলে লোকটা কিছু করে ফেলে, তাই তো আসলাম। দেখ, আমি তোকে কালও বলেছি, আজও বলছি, এসব কেউ তোকে বোকা বানাচ্ছে। আর কার এত সাহস যে এই আরিয়ান মাহমুদ আয়াসকে কিডন্যাপ কিংবা ক্ষতি করবে? আর তাছাড়া আমার জন্য তুইও বা এত চিন্তা করছিস কেন? আমি তো তোকে সব সময় বকি, শাসন করি, ধমকাই, রাগারাগি করি। আমার কিছু হলে তো তোর খুশি হওয়ার কথা, কিন্তু তুই খুশি না হয়ে তোর অ্যাকাউন্ট থেকে আমার জন্য এতগুলো টাকা দিয়ে দিতে চাইছিস কেন? তাও আবার অচেনা একটা মানুষকে। কেন ঈশা? আরে তেমন বিশেষ কোনো কারণ নেই, আমার ব্যাংকে তো টাকাগুলো এমনিই পড়ে আছে, তাই ভাবলাম লোকটাকে কিছু টাকা দিয়ে না হয় কিছুটা পুণ্যের কাজ করি। আমার কি মনে হয় জানো, লোকটা কোনো বিপদে পড়েছে, তাই বারবার আমাকে মিথ্যে বলে টাকা নিতে চাইছে। আর তাই আমিও ঠিক করলাম টাকাগুলো ওকে দিয়েই দিই, বেচারার উপকার হবে। ঠিক বলেছি না? তোকে এত সমাজ সেবা করতে হবে না। লোকটা যদি আর কল বা মেসেজ দেয় আমাকে বলিস, আর যদি না দেয় তাহলে একটা টাকাও পাঠানোর দরকার নেই। আর যদি আমার অনুমতি ছাড়া টাকা দিস তাহলে খবর আছে, কথাটা যেন মনে থাকে। গট ইট? এজন্যই কারোর ভালো করতে নেই, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমার কপালটাই খারাপ। আমার সাথে ঘষে নিবি, ভালো হয়ে যাবে। না থাক, তার আর দরকার নেই। তখনই দরজায় ঠুকা পড়ে। সেই সাথে ম্যানেজারের কণ্ঠ ভেসে আসে, মে আই কামিং স্যার? আয়েশা এক নজর দরজার দিকে তাকিয়ে আবার ঈশার দিকে তাকিয়ে বলল, আনিস, ফাইলগুলো নিয়ে এসেছো? জি স্যার। ওকে, ভেতরে আসো। ম্যানেজার ভিতরে ঢুকে ঈশাকে আয়েশের চেয়ারে দেখে হেসে বলল। হাই ম্যাম। ঈশা সৌজন্যসূচক হেসে বলল। হ্যালো। ম্যানেজার আয়েশের হাতে ফাইলগুলো দিয়ে চলে যেতে নিলে আয়েশের ডাকে থেমে গেল। আনিস শোনো, জি স্যার, বলুন। আমি একটু বাইরে যাব। আমি না বলা পর্যন্ত আমার রুমে কাউকে আসতে দিও না, আর ফাইলগুলো তোমার ডেস্কে রেখে দিও। ওকে? জি স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আমি সবটা সামলে নিব। থ্যাংক ইউ। আপনি এখন যান। ম্যানেজার চলে গেল। ম্যানেজার চলে যেতে ঈশা বলল, তুমি তো সচরাচর অফিস থেকে বের হও না, আজ হঠাৎ বাইরে যাবে যে? নাকি আমি এসেছি বলে ডিস্টার্ব হচ্ছ? সব সময় 2 লাইন বেশি বুঝতে কে বলেছে? হ্যাঁ, তোকে নিয়েই বাইরে যাব। এখন বল, আর কিছু সময় বসবি নাকি এখনই যাবি? বাবা, আজ হঠাৎ আমাকে নিয়ে বাইরে যেতে চাইছো, কারণ কি? আরে, এতদিন পর আমাদের অফিসে আসলি, ম্যাম সাহেব অফিসে এসেছে, ট্রিট না দিলে হয় নাকি? তাই নিয়ে যাব। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এখন বল, বসবি নাকি বাইরে যাবি? আর একটু বসি না, এমনিতেও লাঞ্চ টাইম হতে তো বেশি দেরি নেই, একেবারে লাঞ্চের টাইম হলে না হয় বের হব। ওকে, দেন আমি ফাইলগুলো একটু চেক করে নিই। আচ্ছা, কি খাবি বল? লাঞ্চ টাইম হতে তো এখনো 1.5 ঘন্টা আছে, ততক্ষণ কি খালি মুখে বসে থাকবি? কি অর্ডার করবো বল? ঈশা একটু ভেবে বলল, গরম গরম সামোসা আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করো। জাস্ট এইটুকুই? বেশি খেলে লাঞ্চ করতে পারবো না আবার। ওকে। বলেই আয়েশ কেবিন থেকে বেরিয়ে গেল। ঈশা ততক্ষণ বসে বসে আয়েশের কেবিনটা দেখতে লাগলো। আয়েশের কেবিনটা বেশ সুন্দর করে ডেকোরেট করা। ঈশা তেমন না আসলেও এখানে যখন আসে তখন আব্বু, বড় আব্বু এবং আয়েশ 3 জনের কেবিনেই যায়। আর ঈশা প্রতিবারই ভালো করে খেয়াল করেছে, আয়েশের কেবিনের মতো আব্বু কিংবা বড় আব্বু কারো কেবিন এতটা পরিপাটি না।
কিন্তু আয়েশের কেবিনটা দেখে থাকার মতো। আগে দেয়ালগুলো অফ হোয়াইট কালারের আর জানালার পর্দাগুলো চকলেট কালার ছিল, কিন্তু এখন ভিন্ন। দেয়ালগুলোতে পিঙ্ক কালার আর পর্দাগুলো চেঞ্জ করে ব্লু কালার রেখেছে। দেখে মনে হচ্ছে কিছুদিন হয়েছে রুমটা আবারও নতুন করে ডেকোরেট করেছে। রুমের সব কিছু যখন ঈশা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, তখনই আয়েশ আসে হাতে সমোসার প্লেট আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে। আয়েশকে দেখে ঈশা একটু নড়ে চড়ে বসলো। আয়েশ এসে আগের মতো ঈশার মুখোমুখি চেয়ারে বসে পড়ল। এক কাজ করো, তুমি তোমার জায়গায় চলে আসো, আমি তোমার জায়গায় গিয়ে বসে পড়বো। কেন, ওখানে বসতে প্রবলেম হচ্ছে? না না না, প্রবলেম হবে কেন? আমি তো জাস্ট খাওয়ার সময় যদি কিছু পড়ে তাই বলছিলাম। তোর বসতে প্রবলেম না হলে বসে থাক, নে খাওয়া শুরু কর। কিছু পড়লো কি পড়লো না সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, এখানে পরিষ্কার করার অনেক লোক আছে। ঈশার কিছু না বলে খাওয়া শুরু করলো। ঈশা খেতে খেতে বলল, তুমি খাবে না? আমি এসব অয়েলি ফুড খাই না। বলেই আয়েশ ফাইল দেখায় মনোযোগ দিল। ওকে, তুমি যখন খাবে না আমি খেয়ে নিই। আয়েশ ফাইল চেক করতে করতে বলল, তুই যে এখানে আসবি সেটা মা আর ছোট মা জানে? তোমার কি মনে হয় আমি ওদের না বলে বেরিয়েছি? ইনফ্যাক্ট আমি অফিসে আসবো বলেই বেরিয়েছি, কারণ ওদেরকে তো আর ব্যাংকে আসবো সেটা বলতে পারি না, তাই না? বাহ, মাথায় তাহলে আংশিক হলেও বুদ্ধি হয়েছে। ওয়েল, এসে মুখ বাঁকালো আয়েশের কথা শুনে। এখন খাচ্ছে তাই আর কিছু বলল না। আয়েশও মনে মনে হাসলো। তারপর লাঞ্চের টাইম হয়ে গেলে আয়েশ ঈশাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে সোজা রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে এসে দুজনে একসাথে লাঞ্চ করে নিল। তারপর ঈশাকে বেশ কিছু চকলেট আর চিপস কিনে দিয়ে বাড়িতে ড্রপ করে দিয়ে আসলো। ঈশা আজ আয়েশের কাছে অনেক খুশি হয়েছে, কারণ আয়েশ এই প্রথম ওকে বাইরে নিয়ে গিয়ে একসাথে লাঞ্চ করেছে, তা আবার কোনো জনমানবহীন জায়গায় নয়, বরং রেস্টুরেন্টে। আয়েশের সাথে আজ বাইরে লাঞ্চ করেছি কথাটা ভাবতে ঈশা খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। এতটাই খুশি হয়েছে যে কিডন্যাপের পুরো বিষয়টা ওর মাথা থেকেই চলে গিয়েছে। আর এখানেই আয়েশ সফল। আসলে আয়েশ ঈশার মাথা থেকে কিডন্যাপের বিষয়টা মুছে ফেলার জন্যই আজ ঈশাকে কিছুটা সময় দিয়েছে। আয়েশ জানে ঈশা কিডন্যাপের ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত, হয়তো ভিতরে ভিতরে ভয়ও পাচ্ছে। তাই আয়েশ ঠিক করলো যে করেই হোক ঈশার মন থেকে এই ভয়টা দূর করতে হবে, নয়তো ঈশা ভিতরে ভিতরে এটা ভেবে ভয় পাবে। আর সেটাও জানে যে ভয় জিনিসটা একটা মানুষের জন্য কতটা খারাপ। এই ভয় থেকে মানুষের অনেক দুর্ঘটনাও ঘটতে পারে। তাই আয়েশ আজ ঈশাকে সময় দিয়েছে। ও ভালো করে জানতো ঈশাকে যদি কিছু ভালো সময় উপহার দেয় তাহলে ঈশা সবকিছু ভুলে যাবে, কারণ ঈশা যেও বলতে অজ্ঞান। আর হলোও ঠিক সেটা। আয়েশের সাথে কিছু ভালো সময় কাটিয়ে এসে এতটাই খুশি হয়েছে যে কিডন্যাপের কথা বেমালুম ভুলে গিয়েছে। রাতে সবাই ডাইনিংয়ে বসে ডিনার করছিল। খাওয়ার মাঝখানে হঠাৎ রায়হান মাহমুদ বললেন, আয়াস, তোকে একটা কথা বলার ছিল। আয়েশ খাওয়া বন্ধ করে বাবার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, বলো না কি কথা। আমি চাই তুই এইবারের ইলেকশনে দাঁড়া, আর আমি জানি তোর নমিনেশন পেতে কষ্ট হবে না। তুই গেলেই নমিনেশন পেয়ে যাবি। আমি আগেই কথা বলে রেখেছি ওদের সাথে, তুই শুধু গিয়ে সাইনটা করে আসবি। আর হ্যাঁ, তোকে একদম টেনশন করতে হবে না, তোকে সাপোর্ট করার জন্য অয়ন থাকবে। আমি অলরেডি তোর মামার সাথে কথা বলে নিয়েছি এই ব্যাপারে। হোয়াট বাবা, তুমি এসব কি বলছো? আমি যদি ইলেকশনে প্রার্থী হই তাহলে অফিস সামলাবো কখন? কে বলেছে তোকে অফিস সামলাতে হবে? তুই শুধু ইলেকশনে মনোযোগ দিবি, অফিসের দিকটা আমি আর হাসান সামনে নেব। তারপরও বাবা, আমি সব রাজনীতিতে জড়াতে চাই না। এসব আমার দ্বারা হবে না। তোমার যদি মন চায় তুমি নমিনেশন নিয়ে দাঁড়িয়ে যাও ইলেকশনে, আমি পারবো না। আয়াস, তোর সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? লিসেন, আমি তোর পারমিশন চাইনি, আমার সিদ্ধান্তটা জাস্ট তোকে জানিয়ে দিয়েছি। আমার বয়স হয়েছে তাই আমি এসবে জড়াতে চাইছি না, নয়তো তোর বলার অপেক্ষা করতাম না, আর না তোকে বলতাম। আই অ্যাম সরি টু সে বাবা, আমি বলতে বাধ্য হচ্ছি। তুমি আমার ভালো চাও নাকি খারাপ চাও? কারণ কোনো বাবাই চায় না তার ছেলে রাজনীতিতে জড়াক, আর সেখানে তুমি বলছো আমি যেন রাজনীতি করি। সরি বাবা, আমি তোমার সব কথা রাখলেও তোমার এই কথাটা রাখতে পারবো না। এই বলে আয়েশ অর্ধেক খাওয়ার মাঝে চেয়ার ছেড়ে উঠে চলে যেতে নিলে ছোট মার ডাকে থেমে গেল। আয়াস, খাবার রেখে কোথায় যাচ্ছিস? খাবারটা শেষ করে যা। এভাবে অর্ধেক খাবার রেখে উঠতে নেই বাবা, প্লিজ খাবারটা শেষ করে নে। না ছোট মা, আমি আর খাবো না, আমার অলরেডি পেট ভরে গেছে। এটা বলেই আয়াস আর এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে। দ্রুত পায়ে উপরে উঠে সোজা নিজের রুমে চলে গেল। আয়াসকে এভাবে অর্ধেক খেয়ে চলে যেতে দেখে সবারই খারাপ লাগলো। রুকসানা বেগম ছেলের এভাবে না খেয়ে চলে যাওয়াটা নিতে না পেরে স্বামীকে উদ্দেশ্য করে রাগী গলায় বললেন, তুমি কি আসলেই মানুষ নাকি অন্য কিছু? খাবার টেবিলে কথাটা তোলার কি দরকার ছিল? ছেলেটা না খেয়ে চলে গেল, এবার ভালো লাগছে তোমার?
আমাকে কিছু না বলে তোমার ছেলেকে বুঝাও। দিন দিন দেখছি সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওর মতো ছেলেরা পরিবারের সাথে লড়াই করে রাজনীতিতে যোগ দেয়, আর ও নাকি রাজনীতিতে জড়াবে না। রাজনীতি মানুষ করে না? রাজনীতিতে জড়ালে কি জীবন চলে যাবে? আয়াস ভুল কি বলেছে? ওর রাজনীতি করার ইচ্ছে নেই, তাই বলে ও না করলেও তুমি জোর করে করাবে? একটা মানুষের পছন্দ অপছন্দ বলে তো কিছু আছে। আর তুমি জানো না, রাজনীতিতে ঢুকলে নিজের জীবনের ঝুঁকি থাকে। তারপরেও তুমি বাবা হয়ে কিভাবে এমন একটা কথা বলো? শুধু আয়াস কেন, আমি নিজেও চাই না আয়াস রাজনীতি করুক। আমি চাই না আমার ছেলেটার সহজ জীবনটা কঠিন হয়ে যাক। রুকসানা বেগমের সাথে তাল মিলিয়ে হাসান মাহমুদ বলে উঠলেন, হ্যাঁ ভাইজান, ভাবি একদম ঠিক বলছে। আমিও চাই না আয়াস রাজনীতিক করুক। শুধু শুধু ওর হাসি খুশি জীবনটা তুমি এইভাবে শেষ করে দিও না। রাজনীতিতে জড়ানো মানে হলো নিজের ভিতরের ভালো মানুষটিকে মেরে ভয়ঙ্কর একটি মানুষের জন্ম দেওয়া। আমাদের আয়াস এটা পারবে না ভাইজান। প্লিজ তুমি ওকে জোর করো না, ছেলেটা শেষ হয়ে যাবে। সাথে আনিশা বেগমও যোগ করলেন, ভাবি আর ঈশার বাবার সাথে আমিও একমত। প্লিজ ভাইজান, তুমি আয়াসের সুন্দর জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না। আয়াস এমনিতেই রাগী, তার ওপর ও যদি রাজনীতিতে জড়ায়, না জানি মেজাজ হারিয়ে কখন কি করে ফেলে। সবার কথাকে উপেক্ষা করে রায়হান মাহমুদ বললেন, আমার কিচ্ছু করার নেই। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। আমি কারো কোনো পরামর্শ কিংবা মতামত নিতে চাই না। স্বামীর এমন নিষ্ঠুর কথা শুনে রুকসানা বেগম রাগে কণ্ঠে বললেন, তার মানে তুমি তোমার যেটাই রচাবে, তাই না? আমাদের কারো কোনো কথারই কি দাম নেই তোমার কাছে? আমি একটা কথা বলে দিচ্ছি, যদি তোমার কারণে আমার ছেলের বিন্দু মাত্র কিছু হয়, তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। রায়হান মাহমুদ কিছু বলতে যাবেন, তার আগে এসব বলে উঠল, আরে বড় আম্মু, তুমি শুধু শুধু টেনশন করছো। এখন তো সবাই রাজনীতি করে, নায়ক নায়িকা থেকে শুরু করে প্লেয়াররা পর্যন্ত রাজনীতি করে। ওদের কি কোনো ক্ষতি হচ্ছে? আয়াস ভাইয়েরও কিছু হবে না। দেখো, রাজনীতি করা মানে হচ্ছে মানুষের সেবা করা। কয়জনই বা এই সুযোগটা পায় বলো? তোমরা যদি এভাবে না করো, তাহলে আয়াস ভাইয়া তো সাহস পাবে না। ইনফ্যাক্ট আমাদের সবার উচিত ভাইয়াকে বোঝানো। এশার কথায় রুকসানা বেগম ম্লান কণ্ঠে বললেন, তুই বুঝতে পারছিস না মা, এখন মানুষ ভালোর থেকে খারাপটাই বেশি গ্রহণ করে। আমি জানি আয়াস সবাইকে সেবা করার সুযোগ পাবে, ইনফ্যাক্ট হাসি মুখে সবাইকে নিজের সবটা দিয়ে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু এখন যুগ বদলেছে মা, মানুষের উপকার করতে গেলে যে হাজারো শত্রু আমার ছেলের পিছনে লাগবে। আমি চাই না আমার ছেলের কোনো শত্রু হোক। বড় আম্মু, তুমি অযথাই টেনশন করছো। এসবের কিছু হবে না। আর তাছাড়া বড় আব্বু তো আছেই। বড় আব্বু, তুমি একদম চিন্তা করো না। আয়াস ভাইয়াকে আমি বোঝাবো, দেখবে ও ঠিক রাজি হবে। ঈশা, যেটা বুঝিস না সেটা বলিস না। তুই এখনো ছোট, তুই কি বুঝবি রাজনীতিক সম্পর্কে? বড়দের মধ্যে কথা বলতে আসিস না। আমি যেন আর কোনোদিন না দেখি এমন। ঈশাকে শাসিয়ে কথাগুলো বললেন হাসান মাহমুদ, কিন্তু হাসান মাহমুদ ভুলেই গিয়েছিলেন এখানে ঈশার প্রাণের প্রিয় বড় আব্বু আছেন। ঈশাকে শাসাতে দেখে রায়হান মাহমুদ ভাইয়াকে ধমক দিলেন, হাসান, তোর সাহস কি করে হয় আমার সামনে ঈশাকে ধমক দেওয়ার? তোরা সবাই ভুলের মধ্যে আছিস। ওর থেকে দেখে শিখ। ও ছোট হলেও ওর সেই বুঝটা আছে, যেটা তোদের কারোরই মধ্যে নেই। ঈশামা, আমি জানি আয়াস তোর কথা ফেলতে পারবে না। প্লিজ তুই একটু বুঝাস আয়াসকে। বড় আব্বু, তুমি একদম টেনশন করো না। কাল সকালে নাস্তার টেবিলে ভাইয়া যদি নিজ থেকে তোমাকে নমিনেশন নেওয়ার কথা না বলে, তাহলে আমি আমার নাম বদলে ফেলবো। সবাই জানে রায়হান মাহমুদ যেটা বলে সেটা না করে ছাড়েন না। তো ওনাকে যতই বোঝানো হোক উনি বুঝবেন না। যদিও ঈশার মায়ের এই মুহূর্তে ঈশার উপর খুব রাগ হচ্ছে, কিন্তু ভাসুরের সামনে কিছু বলতে পারবেন না ওকে, তাই দাঁতে দাঁত চেপে বসে আছে। নয়তো ঈশাকে যে কি করতো উনি নিজেও জানেন না। খাওয়া শেষ হলে ঈশা আর রায়হান মাহমুদ দুজনে উঠে চলে গেলেন। বসে রইল শুধু আয়াসের মা, ছোট মা আর চাচু। তিনজনের মুখেই চিন্তার ছাপ, কারণ ওনারা তিনজনের কেউই চান না আয়াস রাজনীতি করুক। এই ঈশাকে নিয়ে যে কি করি, মন চাচ্ছে ওকে কয়েকটা চর বসিয়ে দিই। দেখছে যে আমরা কেউ রাজি না, তারপর ওর কি দরকার ছিল ভাইজানের হ্যাঁতে হ্যাঁ মিলানো? এমনভাবে কথা বলছে যেন অনেক বড় হয়ে গেছে। ভাইজান ছিল তাই কিছু বলিনি। আমি সব কিছু গুছিয়ে তারপর ওর রুমে যাব। কানের নিচে কয়েকটা মেরে বোঝাবো যে বড়দের কথার মাঝখানে কথা বলার সাহস কোথায় পায়। আনিশা বেগমের কণ্ঠে রাগ স্পষ্ট। ছোট যাকে শান্ত করতে রুকসানা বেগম শান্ত কণ্ঠে বললেন, থাক আনিশা, ওকে কিছু বলো না। ও ছোট মানুষ, ও এসবের কিছু বোঝে নাকি? ওর যেটা ভালো মনে হয়েছে সেটা বলেছে। ওর কি দোষ? যে বোঝার সেই বুঝতে চাইছে না।
ওকে মেরে কি হবে? তুমি আবার ওকে কিছু বলতে যেও না। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, এখানে ঈশার সাপোর্টার আরও একজন আছে। তোমাদের জন্যই ওকে কিছু বলতে পারি না। তোমাদের লাই পেয়ে পেয়ে ও দিন দিন বড্ড সাহস পেয়ে যাচ্ছে। আনিশা বেগমের কথা শুনে রুকসানা বেগম চিন্তার মধ্যেও হেসে দিলেন। পাগলিটা যে আমাদের জান পরাণ সেটা কি তুমি ভুলে গিয়েছো? ও যত ভুলই করুক, ওর সব ভুল আমাদের কাছে ঠিক। ওর 7 খুনও মাফ। আচ্ছা হাসান, তোমার কাছে একটা কথা জানার ছিল। হ্যাঁ ভাবি, বলো না কি কথা। আচ্ছা, তোমার কি অভিমত? আয়াসের রাজনীতি করাটা কি ঠিক হবে নাকি ঠিক হবে না? অর্থাৎ আমি বলতে চাইছিলাম যে আয়াসের কোনো ভয় নেই তো? ওর কিছু হবে না তো? না ভাবি, তেমন কোনো ভয় নেই। আমি শুধুমাত্র না করার কারণ হচ্ছে আমি চাই না আয়াস এই বয়সে রাজনীতিতে জড়িয়ে লাইফটা জটিল করে ফেলুক।